হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে সাহায্য করতে এসেছি। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম জানাতুল ইসলাম তাসনিম। আমি বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি পরিসংখ্যান ডিসিপ্লিনে, আর চতুর্থ বর্ষে। তো শুরু করার আগে আমরা একটু জেনে নেই, তোমরা যারা আছো আমাদের সাথে প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানাও তোমরা কোথা থেকে আমাদের সাথে জয়েন করেছো। ওকে, আমি প্রথমে শুরু করি। সেটা হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য হচ্ছে তুমি যে কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আর্টস বা কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই চেষ্টা করতে পারো, এবং সেই সাথে এখানে মোট 29টা ডিসিপ্লিন আছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আমরা অনুষদগুলোকে বলি ডিসিপ্লিন, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমরা বলি হচ্ছে ডিসিপ্লিন। অনুষদগুলোকে আমরা বলি স্কুল, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমরা বলি স্কুল। আমি আবারও বলেছি। ওকে, আমরা প্রত্যেকটা সায়েন্স ফ্যাকাল্টি বা হচ্ছে আর্টস ফ্যাকাল্টি এগুলোকে আমরা বলি স্কুল, আর প্রত্যেকটা বিভাগকে বা প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমরা বলি ডিসিপ্লিন। ওকে, তো আমরা শুরু করি। তার আগে তোমরা আমাদেরকে একটু জানাও তোমরা কে কোথা থেকে জয়েন করেছো, আর তোমাদের কার কার খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে তোমরা জানতে অনেক ইন্টারেস্টেড, আমাদেরকে কমেন্ট করে জানাও। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে যোগ্যতা দরকার বা হচ্ছে যে বেসিক রিকোয়ারমেন্টটা থাকে সেটা আমি প্রথমে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে সেকেন্ড টাইম অ্যালাউড। তার মানে হচ্ছে তুমি যদি 2018 সাল বা 2019 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকো তাহলে তুমি খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তারপর হচ্ছে প্রত্যেক যে স্কুলগুলো আছে বা হচ্ছে এই স্কুলগুলোকে 3টি ইউনিটে ভাগ করা হয়েছে, ইউনিট এ, ইউনিট বি এবং ইউনিট সি। এই 3টি ইউনিটে পরীক্ষা দেওয়ার জন্য তোমার আলাদা আলাদাভাবে জিপিএ রিকোয়ারমেন্ট থাকে। তার মানে হচ্ছে ন্যূনতম একটা জিপিএ ধরে দেওয়া থাকে যে এর নিচে যদি তোমার জিপিএ থাকে তাহলে তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তো সেক্ষেত্রে প্রত্যেকটা ইউনিটের জন্য যেহেতু আলাদা আলাদা থাকে, একটু ধৈর্য ধরো, আমি প্রত্যেকটা ইউনিটের ডিটেলস বলার সাথে সাথে সেই ইউনিটের পরীক্ষা দেওয়ার জন্য কতটুকু জিপিএ মিনিমাম ধরা হয় সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তারপর ব্যাপার হচ্ছে শুধুমাত্র যে তোমার রিকোয়ার্ড জিপিএ থাকলেই যে তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে ব্যাপারটা ঠিক এমনও নয়। এখানে আরো একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে মেধা তালিকা করা হয় জিপিএ রিকোয়ারমেন্ট অনুসারে, এবং সেই অনুযায়ী যারা হচ্ছে সামনের দিকে থাকে বা যারা মেধা তালিকায় প্রথম দিকে থাকে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হয়, এবং প্রতি বছর কতজন পরীক্ষায় অংশগ্রহণ করবে সেটা নির্ধারণ করে সম্পূর্ণভাবে অ্যাডমিশনের যে সিন্ডিকেট থাকে তারা। তো দেখা যায় যে অ্যাভারেজে মোটামুটি 6,000, 7,000 বা 8,000, 8-এর বেশি না এবং 6-এর কম না, এই ধরনের একটা রেঞ্জের ভিতরে ঠিক করা থাকে যে এতজন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ওকে, এর পরবর্তীতে আমরা যাচ্ছি সাবজেক্ট কি কি সাবজেক্ট আছে এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য কতগুলো সিট বরাদ্দ আছে সে ব্যাপারে জানানোর জন্য। যেহেতু আমাদের অনেকেই মানে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের আগে টার্গেট থাকে কেউ সিএসসি তে পড়বে, কেউ আর্কিটেকচারে পড়বে। সো এই পোর্শনটা একটু ইম্পর্টেন্ট। দেখো তোমরা তোমাদের পছন্দের বা চেরিশ যে সাবজেক্টগুলো তোমরা এতদিন যাবত স্বপ্ন দেখে এসেছো সেই সাবজেক্টে কি পরিমাণ সিট আছে বা হচ্ছে সেই সাবজেক্টগুলোতে কতটুকু সম্ভাবনা আছে। আচ্ছা, এবার হচ্ছে তোমাদেরকে প্রথমে যেটা বলে নিয়েছি সেটা হচ্ছে অনুষদগুলোকে এখানে স্কুল বলা হয়। তো এখানে মোট 6টি স্কুল আছে এবং হচ্ছে 2টি ইনস্টিটিউট আছে। এখন এই 6টি স্কুল আর 2টি ইনস্টিটিউটের পরীক্ষা সর্বমোট 3টা ইউনিটে হয়, ইউনিট এ, ইউনিট বি, ইউনিট সি। আর হচ্ছে যেহেতু হচ্ছে গত বছরে যতগুলো সিট ছিল এবছর কতগুলো সিট হবে এখন পর্যন্ত সেটা আমরা জানতে পারিনি, কারণ এখন পর্যন্ত সার্কুলার দেওয়া হয়নি। তাই গত বছরের অনুযায়ী হচ্ছে 28টা ডিসিপ্লিনের জন্য হচ্ছে মোট 1999টা ছিল, কিন্তু এবার 30টা আসন আরো বেড়ে 1229টা হয়েছে। আর হচ্ছে প্রত্যেকটা ডিসিপ্লিনে প্রত্যেকটা স্কুলে হচ্ছে একটা করে মুক্তিযোদ্ধা কোটা আর একটা করে হচ্ছে উপজাতি কোটা নির্ধারণ করা আছে। আচ্ছা, প্রথমেই আমরা আসি জীববিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল, যেখানে হচ্ছে এটা অবশ্যই হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদের জন্য, যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স শুধু তারাই এই ইউনিটে পরীক্ষা দিতে পারবে। এই স্কুলের মোট আসন সংখ্যা হচ্ছে 630টি। তো এখানে মোট ডিসিপ্লিন আছে কয়টা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। 14টি ডিসিপ্লিন আছে। 14টি ডিসিপ্লিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রথম ডিসিপ্লিন হচ্ছে স্থাপত্য, তারপর সিএসসি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, যেখানে স্থাপত্যে আছে 50টি সিট, সিএসসি তে 40টা,
ইসিতে 40টা, ইউআরপিতে 40টা, গণিতে 50টা, পদার্থবিদ্যায় 45টা, রসায়নে 45টা, পরিসংখ্যানে 40টা। এবং পরবর্তীতে জীববিজ্ঞান স্কুলে আমরা দেখি সেটা হচ্ছে এগ্রোটেকনোলজির সিট সংখ্যা হচ্ছে 45টা, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সিট সংখ্যা হচ্ছে 40টা, এনভায়রনমেন্টাল সায়েন্সের সিট সংখ্যা হচ্ছে 60টা, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজির সিট সংখ্যা হচ্ছে 45টা, ফরেস্ট্রির 45টা, সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টালের জন্য আছে 45টা। এরপরে আমরা চলে যাব বি ইউনিট বা কলা অনুষদের জন্য। এখানে মোট সিট সংখ্যা আছে 394টি। আমরা দেখে নিই কলা অনুষদের জন্য কি কি ডিসিপ্লিন রয়েছে। সেটা হচ্ছে ইংরেজি ডিসিপ্লিনের জন্য সিট আছে 57টি, বাংলা ভাষা ও সাহিত্যের জন্য 57টি, আইন ও বিচারের জন্য 40টি, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, যে এখানে চারুকলার 3টা সাবজেক্ট আছে, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, প্রিন্ট মেকিং, ভাস্কর্য, সেই 3টা ডিসিপ্লিনের জন্য 20টা করে 60টা সিট আছে। তারপর আছে অর্থনীতিতে 45টি সিট, সমাজবিজ্ঞানে 50টি, ডেভেলপমেন্ট স্টাডিজের জন্য 45টি, আর গণসংযোগ ও সাংবাদিকতার জন্য 40টি। এখন আমরা দেখব সি গ্রুপ বা হচ্ছে যেটা বিবিএ। বিবিএ এর জন্য হচ্ছে এটা যে কোনো ইউনিট থেকে যে কেউ হচ্ছে এটাতে পরীক্ষা দিতে পারবে। সেখানে হচ্ছে মোট আসন সংখ্যা হচ্ছে 95টি, আর এটার জন্য সাবজেক্ট আছে হচ্ছে 2টি, একটা হচ্ছে ব্যবসায় প্রশাসন 55টি সিট, আর এইচআরএম হচ্ছে 40টি। এবার হচ্ছে প্রত্যেকটা বিভাগের জন্য কতটুকু জিপিএ লাগবে আমি সেই রেঞ্জটা তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। এমন না যে তুমি এই রেঞ্জের জিপিএ যদি পাও তাহলেই তুমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ব্যাপারটা হচ্ছে এই রেঞ্জটা হচ্ছে মিনিমাম রেঞ্জ, এর নিচে তুমি ফর্ম তুলতে পারবে না, বা হচ্ছে এর চেয়ে যত উপরে তোমার জিপিএ থাকবে অবশ্যই তোমার অ্যাডভান্টেজ তত বেশি থাকবে। আর আরেকটা তথ্য সেটা হচ্ছে জিপিএ এর মার্কস এখানে কাউন্ট হয় না। জিপিএটা শুধু তোমার প্রয়োজন পরীক্ষায় বসার জন্য, এরপরে পরীক্ষায় বসার পরে মার্কস দিয়ে জিপিএ তোমাকে কোনোভাবেই সাহায্য করবে না। ওকে, আমরা শুরু করি। সেটা হচ্ছে জিপিএ আচ্ছা, প্রত্যেক ইনস্টিটিউটে মানবন্টন গুলো আমরা একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে প্রত্যেকটা ভুল মার্কিং এর জন্য এখানে 0.25 করে কাটা যায়। তার মানে 4টা ভুল করলে 1 মার্কস কাটা যাবে যদি প্রশ্নগুলোর মান 1 হয়। আর পরীক্ষার সময় 1 ঘন্টা, কিন্তু তোমরা যত জায়গায় সার্কুলার দেখবে বা হচ্ছে যা কিছু দেখবে সেখানে হচ্ছে তোমাদেরকে বলা হবে পরীক্ষার সময় 1.5 ঘন্টা করে হচ্ছে নোটিস করানো হবে। তো এই ব্যাপারটা তোমরা একটু পাজল হতে পারো যে কেন হচ্ছে 1.5 ঘন্টা বা হচ্ছে 1 ঘন্টার এই মানে সমস্যাটা কোথায়। সেটা হচ্ছে যে আধা ঘন্টা আগে ভেতরে নেওয়া হয় এবং বিভিন্ন রকম ফর্ম ফিল আপের যে ব্যাপারগুলো আছে ওই ফর্মালিটি গুলো শেষ করতে আধা ঘন্টা সময় লাগে। সেজন্য পরীক্ষার সময় সব জায়গায় 1.5 ঘন্টা বলা থাকে, কিন্তু তুমি প্রশ্নপত্র সলভ করার জন্য সময় পাবে 1 ঘন্টা। আর এখানে প্রত্যেকটা সাবজেক্টে ইন্ডিভিজুয়ালি পাস করার তেমন কোনো ব্যাপার নেই, কিন্তু তারপরেও প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে 40% করে মিনিমাম মার্কস পেতে হবে। আর প্রশ্ন সাধারণত ইংরেজিতেই হওয়ার কথা, ইংরেজিতেই হয়। তবে হচ্ছে বিজ্ঞান ইউনিটের প্রশ্নে হচ্ছে ইংলিশের পাশাপাশি বাংলাতেও প্রশ্ন থাকে, তুমি যেটাতে কমফোর্টেবল তুমি সেটাতেই উত্তর করবে। এবার আসি আমরা প্রত্যেকটা স্কুলে বা হচ্ছে বিজ্ঞান অনুষদের জন্য আমাদের কতটুকু জিপিএ থাকতে হবে বা কোন সাবজেক্টে কতটুকু মার্কস থাকবে, সময় কতটুকু থাকবে, এই ডিটেলসটা আমি একটু দেখে নিই। প্রথম কথা হচ্ছে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে চতুর্থ বিষয় সহ মোট 9.5 লাগবে। তার মানে হচ্ছে দুটো পরীক্ষায় যদি 5 আর 5 10 থাকে তাহলে তোমাকে দুটো মিলিয়ে 9.5 পেতে হবে। আর এখানে আমরা দেখে নিই, সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষা হবে মোট 100 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা। পদার্থবিজ্ঞানে 20, রসায়নে 20, ইংরেজিতে 20, গণিতে 20, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিতে 20 এবং জীববিজ্ঞানে 20 নম্বর থাকবে। এখন যেহেতু 6টা প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটাতে 20 করে থাকবে, তার মানে প্রশ্ন আসছে 120-এর, কিন্তু তোমাকে অ্যান্সার করতে হবে 100 নম্বরের। যে কোনো 5টা সাবজেক্ট তুমি অ্যান্সার করবে এবং একটা সাবজেক্ট তুমি স্কিপ করে যাবে।
কিন্তু স্কিপ করার সময় তোমাকে মাথায় রাখতে হবে, যদি তুমি জীববিজ্ঞান স্কিপ করে যাও তাহলে তুমি জীববিজ্ঞান রিলেটেড কোনো সাবজেক্ট পাবে না, কিংবা তুমি যদি ম্যাথমেটিক্স স্কিপ করে যাও তাহলে তুমি ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেগুলো তুমি পাবে না। এখানে আমি তোমাদেরকে আরেকটু ডিটেলস জানিয়ে দিই, সেটা হচ্ছে জীববিজ্ঞান উত্তর না করে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি উত্তর দিলে হচ্ছে জীববিজ্ঞানের পাবে না। আর হচ্ছে যদি তুমি হচ্ছে ম্যাথ আর বায়োলজি দুটোই অ্যান্সার করো তাহলে হচ্ছে তুমি যে কোনো 14টা সাবজেক্ট যে আমি তোমাদেরকে প্রথমে বললাম সেখান থেকে তুমি যে কোনো একটা সাবজেক্ট পেতে পারো। এবারে বি ইউনিট বা কলা অনুষদের রিকোয়ারমেন্ট এবং হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা একটু দেখে নিব। বি ইউনিটের জন্য হচ্ছে মানবিক থেকে যারা এইচএসসি এবং এসএসসি দিয়েছো তাদের হচ্ছে চতুর্থ বিষয় সহ তোমাকে এইচএসসি তে তোমাকে 4 পেতে হবে এবং হচ্ছে টোটাল 9 পেতে হবে আউট অফ 10। ব্যবসায় থেকে যারা পাস করেছো তাদেরকে এইচএসসি তে মিনিমাম 4 পেতে হবে এবং টোটাল 9 পেতে হবে। যারা হচ্ছে বিজ্ঞান থেকে এইচএসসি দিয়েছো তাদেরকে এইচএসসি তে মিনিমাম 4.5 পেতে হবে এবং টোটালে 9 পেতে হবে। এখানেও আমরা দেখে নিচ্ছি ভর্তি পরীক্ষা 100 নম্বরের, সময় সেই একই 1 ঘন্টা। আর এখানে মূলত পরীক্ষা হবে 3টি বিষয়ের উপরে, বাংলায় 30, ইংরেজিতে 30, সাধারণ জ্ঞানে 40। এবং এখানে তোমার কোনো কিছু স্কিপ করার অপশন নেই, যতগুলো থাকবে সবগুলো তোমাকে অ্যান্সার করতে হবে। একটু সি ইউনিটটা দেখে নিই। সি ইউনিট হচ্ছে সামাজিক বিজ্ঞান অনুষদ এবং হচ্ছে বিবিএ। এটার জন্য জিপিএ রিকোয়ারমেন্ট হচ্ছে আগেরটার মতোই, মানবিক এবং ব্যবসার জন্য 4.00, টোটালে 9 থাকতে হবে। আর হচ্ছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের হচ্ছে এইচএসসি তে 4.50 থাকতে হবে। ভর্তি পরীক্ষা এখানে হবে 85 নম্বর বা 100 নম্বরের, সময় থাকবে 1 ঘন্টা। আর সাবজেক্টগুলো হচ্ছে বাংলায় 15, ইংরেজিতে 40, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটিতে 15, সাধারণ জ্ঞানে 15, আর ম্যাথ থাকবে 15 মার্কসের। এখন শুধু সাধারণ জ্ঞান উত্তর দিলে সামাজিক বিজ্ঞান স্কুল, শুধু ম্যাথ উত্তর দিলে বিবিএ, এবং দুটাই উত্তর করলে যে কোনো দুইটা থেকে তুমি যে কোনো 2 সাবজেক্ট থেকে তুমি তোমার সাবজেক্ট আসতে পারে। আচ্ছা, এই ছিল হচ্ছে মোটামুটি মার্কস ডিস্ট্রিবিউশন আর হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন গুলো এবং হচ্ছে কোনটাতে কত মার্কস থাকবে, কত সময় থাকবে, সেই ব্যাপারগুলো। এখন একটা কথা আছে, সেটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক বছরই অলমোস্ট দেখা যায় অ্যাডমিশন টেস্টের সময় প্যাটার্ন গুলো চেঞ্জ হয়, বা একই একটা ধরাবাঁধা প্যাটার্নে প্রত্যেক বছর পরীক্ষা হয় না। তো সেক্ষেত্রে এটা মোটামুটি সবচেয়ে আপডেট প্যাটার্ন, এটার 80% ফলো করাটাই নর্মাল। তারপরেও কিছু চেঞ্জ আসতে পারে, সেক্ষেত্রে তোমার সার্কুলারটা ভালো মতো খেয়াল করবা। আর তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে জানাও, কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা আমাকে বলতে পারো। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে কিছু এক্সট্রা পরামর্শ তোমাদেরকে দেই, সেটা হচ্ছে যে ক্যালকুলেটরের ব্যাপারে এখানে কোনো রেস্ট্রিকশন নেই, সো তোমরা তোমাদের ইচ্ছা মতো ক্যালকুলেটর নিতে পারবে। আর পরীক্ষার সময়সীমা তোমাদেরকে যেটা আগে বলেছি সেটা হচ্ছে, আচ্ছা আমরা কিছু কমেন্ট করে নেই। এখানে হচ্ছে একজন জিজ্ঞাসা করছে, মামুন বিডি জিজ্ঞাসা করেছে এটা জাতীয় নাকি পাবলিক বিশ্ববিদ্যালয়। মামুন, এটা শতভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়। আচ্ছা, তারপর হচ্ছে মীর মুগ্ধ আমাদেরকে জিজ্ঞাসা করেছে যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হয় তাহলে কি সে 3টা ইউনিটে এক্সাম দিতে পারবে। হ্যাঁ, মীর মুগ্ধ যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয় তাহলে সে 3টা ইউনিটে এক্সাম দিতে পারবে। তারপর হচ্ছে এখানে বলছে আমাদেরকে ইমদাদুল হক সজল বলেছে জিপিএ রিকোয়ারমেন্ট আগেরবার এত বেশি ছিল না। হ্যাঁ সজল, এটা হচ্ছে প্রত্যেকবার এইচএসসি রেজাল্টের উত্থান পতনের উপরে আমাদের সিন্ডিকেট স্যারেরা বা হচ্ছে ওরা এটা নতুন করে ডিফাইন করে, নতুন করে ঠিক করে। সো এটা মোটামুটি একটা অ্যাভারেজ তোমাকে বলা হয়েছে, এটা চেঞ্জ হতে পারে। ওকে, আচ্ছা এখানে আমাকে আরো কিছু প্রশ্ন করা হয়েছে, যেমন হচ্ছে বলেছে ঢাকা থেকে যারা
খুলনা ইউনিভার্সিটিতে যাবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা কেমন। তোমরা জেনে আনন্দিত হবে যে যখন অ্যাডমিশন টাইম চলে তখন খুলনা ইউনিভার্সিটি খুবই একটা অতিথি পরায়ণ পরিবেশ তোমাদেরকে দিবে। তোমরা সেখানে যাওয়ার পরে এখান থেকে সব, যদি তোমার কেউ পরিচিত নাও থাকে তারপরেও হচ্ছে সেখানে যারা সিনিয়র আছে তারা সারা রাত ক্যাম্পাসের বাইরে হাঁটাহাঁটি করে বা হচ্ছে বাইরে খোঁজখবর করতে থাকে। যদি হচ্ছে কেউ এমন হয় অনেক দূর থেকে এসেছে রাত্রেবেলা, তাকে হলে পাঠানোর ব্যবস্থা করে। এগুলো কোনো ব্যাপার না, তুমি ওখানে আসো পরীক্ষা দিতে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন করা হয়েছে, খরচ ইয়ারলি কেমন খুলনা ইউনিভার্সিটিতে। আচ্ছা, খরচ খুব বেশি না, হয়তোবা কিছু কিছু পাবলিকের তুলনায় একটু বেশি, কিন্তু অ্যাভারেজে কম। সেটা হচ্ছে তোমার পার যে প্রত্যেকটা ক্রেডিট যে থাকে, প্রত্যেকটা ক্রেডিট ফি হচ্ছে 30 টাকা করে, আর হচ্ছে তোমার পরীক্ষার ফি হচ্ছে পার ক্রেডিট 12 টাকা করে। সো তুমি যদি হিসাব করো অ্যাভারেজে তোমাকে 25টার বেশি ক্রেডিট নিতে দেওয়া হয় না, আর্কিটেকচারে হয়তো আর একটু বেশি নিতে দেওয়া হয়। সেক্ষেত্রে তুমি হিসাব করে দেখতে পারো, সেশন ফি আসলে খুব বেশি আসে না। আচ্ছা, খুলনা ইউনিভার্সিটি থেকে অনেক পড়াশোনা আসলে পুরোপুরি নিজের কাছে। তুমি যদি পড়াশোনা না করো তাহলে তো কিছু করার নাই, কিন্তু পড়াশোনা তো করতে হবে, পড়াশোনা করার জন্যই তো তুমি গিয়েছো। আচ্ছা, শুনেছি ওদের ক্লাসরুম গুলো নাকি অনেক আপডেটেড। হ্যাঁ, এটা মানে কনফার্মেশন আমি দিচ্ছি, ওদের ক্লাসরুম গুলো আসলে অনেক আপডেটেড, এবং খুলনা ইউনিভার্সিটির পড়াশোনা করার পরিবেশটা একদম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যেমন হওয়া উচিত ঠিক সেরকম পরিবেশ, এবং খুবই সবকিছু তোমাকে অনেক সহায়তা করবে। ডিইউ অ্যাপ্লিকেশন দিয়ে কি কেউই ডিইউ প্রিপারেশন দিয়ে কি কেউই কভার করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। তুমি মোট কথা, তুমি যদি তোমার বইয়ের উপরে ভালোভাবে প্রিপারেশন নাও, বা তুমি যদি তোমার বইটাকে ভালোভাবে জানো, তাহলে সেটা দিয়ে আমার মনে হয় তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনই কভার করতে পারবে। আর যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ছোট উপদেশ, সেটা হচ্ছে দাগানোর সময় অবশ্যই হচ্ছে শিওর হয়ে মার্ক করবে, যেগুলো ছোটখাটো কনফিউশন আছে সেগুলো হচ্ছে প্রথমে স্কিপ করা ভালো। তারপর মানে কোনোভাবেই ভুল দাগানো কাম্য না। আর বই পড়ো, বইয়ের কোনো বিকল্প নাই, এটাই বলবো। এর বাইরে বাজারে বিভিন্ন রকম গাইড বই তোমাকে যেটা সাহায্য করবে সেটা হচ্ছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ তোমাকে হেল্প করবে, কিন্তু আদারওয়াইজ বই হচ্ছে সবচেয়ে ভালো বন্ধু। ওকে, তোমাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে স্কুলের ইনবক্সে জানাতে পারো। আর তোমরা লাইভটা অনেক শেয়ার করো, দেখো তোমাদের বন্ধুরাও হয়তোবা অনেক কিছু জেনে উপকৃত হবে। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, আর খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ।